শিক্ষার মান উন্নয়ন ও উত্তরপত্রের নম্বর বৈষম্য নিরসনে মডেল উত্তর পদ্ধতিতে শতভাগ সাফল্য অর্জন সম্ভব, অভিমত শিক্ষাবিদদের। শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও নজরদারির তাগিদ। সৃজনশীল প্রশ্নপত্র ও ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করাই এসএসসিতে পাশের হারের শীর্ষে রাজশাহী। দক্ষ শিক্ষকের অভাবে কুমিল্লায় বিপর্যয়। লাগামহীন দূষণে বিপন্ন হতে চলেছে বুড়িগঙ্গা নদীর অস্তিত্ব। হাজারীবাগের ট্যানারি বন্ধ হলেও দূষণের অন্য উৎস রোধে নেই কার্যকর উদ্যোগ, তৎপর হওয়ার তাগিদ পরিবেশবিদদের। কাল কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরকে কেন্দ্র করে জেলায় 7 ড্রপ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এবং দীর্ঘদিন পরে চাঁদপুরে 58 জন অসহায় মুক্তিযোদ্ধা খুঁজে পেলেন আপন ঠিকানা। সরকারি অর্থায়নে আধুনিক সুবিধা সম্বলিত বাসস্থান হস্তান্তর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং উত্তরপত্রের নম্বর বৈষম্য নিরসনে এবছরই প্রথম পরীক্ষকদের জন্য মডেল উত্তর পদ্ধতি চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই পদ্ধতিতে স্ব শিক্ষা বোর্ডের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান পরীক্ষক দ্বারা প্রণীত মডেল উত্তর দেখে খাতা মূল্যায়ন করবেন পরীক্ষকরা। পরীক্ষা পদ্ধতি উন্নয়নে এই উদ্যোগে শিক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষকেরাও মূল্যায়িত হবেন বলে জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষকদের যথোপযুক্ত প্রশিক্ষণ এবং নিয়মিত নজরদারি থাকলে এই পদ্ধতির উদ্দেশ্য শতভাগ সফল করা সম্ভব হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। পাবলিক পরীক্ষার খাতায় গড় মূল্যায়নের অভিযোগ দীর্ঘদিনের। সেই সাথে বিশ্বমানের শিক্ষাদানের লক্ষ্য নিয়ে সৃজনশীল পদ্ধতি চালু হলেও এ পদ্ধতি আয়ত্ত করতে ব্যর্থ হচ্ছিলেন বেশিরভাগ শিক্ষক। এসব বিষয় আমলে নিয়ে উত্তরপত্র মূল্যায়নে সঠিক দিক নির্দেশনা দিতে এবছর দেশে প্রথমবারের মতো চালু করা হয় মডেল উত্তর পদ্ধতি। প্রশিক্ষণপ্রাপ্ত 6 জন প্রধান পরীক্ষক স্ব বোর্ডে মডেল উত্তরপত্র তৈরিতে কাজ করেন, যা পরবর্তীতে খাতা সরবরাহের সময় পরীক্ষকদের দেয়া হয় বলে জানান পদ্ধতি সমন্বয়ক। বেশি নম্বর দিলে রিস্ক কম, ওই খাতা তো কেউ স্ক্রুটিনি করবে না, দেখো ভুল প্রশ্নে উত্তর দিয়ে দেয়, নম্বর দিয়ে দেন। মানে এটি বন্ধ হবে, কোয়ালিটেটিভ মার্কিং হবে। এখন সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে যারা খুব এক্সপার্ট তাদেরকে আমরা ডাকলাম এবং 3 দিনের এক্সক্লুসিভ একটা ট্রেনিং দিলাম শুধুমাত্র উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত। সেই সাথে এই পদ্ধতিতে প্রধান পরীক্ষকদের মূল্যায়নের এবং জবাবদিহিতার সুযোগ থাকায় প্রতিটি উত্তরপত্রে যথোপযুক্ত নম্বর প্রদান সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। একেবারে টাইমের সঙ্গে খুব সামঞ্জস্য বিধান করে উত্তরপত্রের সংখ্যা কম দিয়েছে এবং এক্সামিনার বেশি নিয়োগ দিয়েছি। বিভিন্ন ধরনের শাস্তি আসতে পারে যদি তারা এই কার্যক্রমটাকে অবহেলা করেন বা তারা ঠিকমতো কাজ না করেন, তখন স্বাভাবিকভাবেই কিন্তু নেক্সটে আরো ডেভেলপ করবে এই বিষয়টি। এই পদ্ধতির ফলে উত্তরপত্রের সমতা নিশ্চিত করে গড় মূল্যায়ন সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। যে বৈষম্যটা তৈরি হয় সেই বৈষম্যটা দূর করার জন্য মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এটা আমাদের প্রস্তাব ছিল পরীক্ষা পদ্ধতি সংস্কারের একটা অংশ হিসেবে, এবং সেই জায়গায় আমরা মনে করি উদ্যোগটা ভালো। নতুন এই পদ্ধতিতে শিক্ষকদের দক্ষতা বাড়ানো সহ পরীক্ষার খাতা নয়, শিক্ষার্থীকে মূল্যায়ন করা হচ্ছে বলেও মনে করেন তারা। তাদের প্রশিক্ষণ দক্ষতা থাকতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। পাশের হারে গত 5 বছরের মধ্যে এবারই বড় ধরনের ধস নেমেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। জিপিএ 5ও কমেছে আশঙ্কাজনক হারে। এক্ষেত্রে দক্ষ শিক্ষকের অভাবকে দুষছেন অভিভাবকরা। তবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, খাতা মূল্যায়নে কড়াকড়ির পাশাপাশি দুটি বিষয়ে শিক্ষার্থী শিক্ষকদের ঘাটতি থাকার ফল বিপর্যয় হয়েছে। বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রকও স্বীকার করলেন বিপর্যয়ের কথা। বাহার রায়হানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে সবার নিচে কুমিল্লা। গতবারের তুলনায় এবছর পাশের হার এক লাফেই কমেছে 24.97%। গত 5 বছরের পরিসংখ্যানে এবারে জিপিএ 5 প্রাপ্তের সংখ্যাতেও সর্বনিম্ন। শুধুমাত্র গতবারের তুলনায় জিপিএ 5 কমেছে 2504টি।
এছাড়া ক্রমাগত হারে এবার কমেছে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও। আর সন্তানদের কাঙ্ক্ষিত ফল না পাওয়ার জন্য সৃজনশীল পদ্ধতির পাঠদানে দক্ষ শিক্ষকের অভাবকে দুষলেন অভিভাবকরা। শিক্ষক যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই তুলনায় অনেক কম এবং অভিজ্ঞতা অনেক কম। আমাদের টিচারদেরও অনেক আরো প্রশিক্ষণের প্রয়োজন আছে। শিক্ষার্থীদেরকে সৃজনশীলের প্রতি আকর্ষণ করার ক্ষেত্রে মাল্টিমিডিয়ার প্রয়োজন আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষকদের মতে গণিত ও ইংরেজিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় ফল বিপর্যয় হয়েছে। বাচ্চাদের কিছু ঘাটতি আছে, আর কিছু আমি মনে করি যে ওরকম দক্ষ শিক্ষক বা খাতা মূল্যায়ন কোথাও না কোথাও একটা ঘাটতি হয়েছে। ক্লাসে আমরা হয়তো সেভাবে মনোযোগ দিতে পারিনি, একই সাথে আমাদের গার্ডিয়ানরা হয়তো সেভাবে সচেতন ছিল না। শিক্ষা বোর্ডের কর্মকর্তাও পরীক্ষার ফল নিয়ে হতাশা ব্যক্ত করেন। গণিত এবং ইংরেজিতে যদি ফলাফলটা এরকম না হতো তো আমাদের পাশের হার অন্যান্য বোর্ডের মতোই হতো। তে আমরা টিচারদেরকে ডেকে ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে ডেকে আমরা এটার কারণ ব্যাখ্যা করব এবং এটার প্রতিকারের জন্য কি কি স্টেপ নেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। কুমিল্লা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয় 1,82,979 শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে 74,868 জন। সময় সংবাদ, কুমিল্লা। সময় সংবাদে আরো থাকছে। টাঙ্গাইলে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। আলামত মিলেছে, জানালেন চিকিৎসক। বিচারের দাবিতে সোচ্চার এলাকাবাসী। দীর্ঘ 3 যুগের লাগামহীন দূষণে অস্তিত্ব বিপন্ন হতে বসেছে বিষাক্ত বর্জ্যের নদী বুড়িগঙ্গার। এই নদীতে একদিকে দূষিত করেছে পরিবেশ, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে ক্রমেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে রাজধানীর জনজীবনকে। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে হাজারীবাগের ট্যানারি বন্ধের বিষয়টিকে নদী রক্ষায় বড় সাফল্য দাবি করলেও অন্যান্য উৎসের দূষণ রোধে কার্যকর কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট টাস্কফোর্সের। এ অবস্থায় ভয়াবহ বিপর্যয় ঘটার আগেই এই নদীকে দূষণমুক্ত করার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। আশরাফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। দিনরাত এভাবেই বিষাক্ত রাসায়নিক বর্জ্য পড়ছে বুড়িগঙ্গায়। অসহায় নদী বছরের পর বছর নীরবে এই বিষাক্ত বর্জ্য বুকে ধারণ করে ক্রমেই যেন বিপন্ন করে তুলছে নিজের অস্তিত্বকেই। বিভিন্ন সমীক্ষা মতে প্রতিদিন 178টি নালামুখ দিয়ে সায়ানাইড, মার্কারি, সীসাসহ 62 ধরনের ক্ষতিকারক রাসায়নিকযুক্ত শিল্পবর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। সেই সাথে মিশছে গজ, ব্যান্ডেজ ও অ্যান্টিবায়োটিক সহ হাসপাতালের বর্জ্যও। এভাবে বিপুল পরিমাণ বর্জ্য অবিরাম নদীতে যোগ হয়ে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দূষণ। এই পানি আমরা নিজেও খাইছি, এখন তো এই পানি নাই। এই পানি মনে হয় 1 গ্লাস পানি খেলে ডেড হয়ে যাবো শেষ। আগে কত মাছ দেখি, ধরছি টাকি মাছ, হিং মাছ, অনেক কিছুই নেই। মাছ তো দূরের কথা, আত্রা দিলে আত্রা মনে করেন নাকের মুখে নেওয়া যায় না। অতি দূষণে বহু আগেই বদলে গেছে পানির রং, শূন্যের কোঠায় নেমে এসেছে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা। বিশেষজ্ঞদের মতে এই বিষাক্ত পানি মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জীবন ধারণের জন্য যেমন অন্তরায়, তেমনি ব্যবহারেরও অনুপযোগী। তবু প্রয়োজনের তাগিদে দৈনন্দিন কাজে এই নোংরা পানি ব্যবহার করছে কিছু মানুষ। বাবুদা গোসল করতে লাগে 10 টাকা, মাসে 300 টাকা জায়গা অলরেডি। কত টাকা রোজগার করি? বড় বড় মাথা কামা যারা আছে তারা তো মাথা কামায় না, আমরা কি কামাবো? আমার সাধারণ জনগণ, আমার ভোগান্তি শেষ নাই। বুড়িগঙ্গার এই মারাত্মক দূষণের 40% জন্য হাজারীবাগের ট্যানারি শিল্পকে, আর বাকি 60% জন্য অন্যান্য শিল্প কারখানা, পয়ঃবর্জ্য, আবাসিক বর্জ্য ও নৌযান বর্জ্যকে দায়ী করা হয়। 60% মধ্যে দৈনিক 90,000 ঘনমিটার শিল্প বর্জ্য, 12.5 লাখ ঘনমিটার অপরিশোধিত পয়ঃবর্জ্য, 4,500 টন আবাসিক আবর্জনা ও প্রায় 40,000 ঘনমিটার নৌযান বর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। সম্প্রতি ট্যানারি স্থানান্তর হয়ে যাওয়ায় এই শিল্পের 21,000 ঘনমিটার বর্জ্য ফেলা বন্ধ হয়েছে। বাকি বর্জ্য নিয়ন্ত্রণে সুদূরপ্রসারী পরিকল্পনা থাকলেও এই মুহূর্তে দৃশ্যত কোনো তৎপরতা নেই সংশ্লিষ্ট টাস্ক ফোর্সের। বিভিন্ন কলকারখানা, ওষুধ ফ্যাক্টরি যে বর্জ্য সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ওয়াসার একটা প্রকল্প আছে, পরিবেশ মন্ত্রণালয়ের একটা প্রকল্প আছে। সরকারের অবস্থান নদীকে নিয়ে অত্যন্ত কঠিন, এটা সরকার প্রমাণ করেছে হাজারীবাগ ট্যানারি দিয়েই। দূষণে জড়িত অন্যান্য শিল্প কারখানা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এখনই সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছে পরিবেশবাদী সংগঠনগুলো। ট্যানারির ক্ষেত্রে সরকার যে অবস্থানটা নিতে বাধ্য হয়েছে আদালতের আদেশের ফলে, অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে আদালতের আদেশ থাকুক বা না থাকুক, দেশের আইন মেনে চললে কিন্তু একই রকম ব্যবস্থা সরকার নিতে বাধ্য। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের ঢাকা কতটা বসবাসযোগ্য হবে তার অনেকটাই নির্ভর করছে সামনের দিনগুলোতে বুড়িগঙ্গার দূষণ কমে আসবে নাকি আরো বাড়বে তার উপর। ঢাকার পুরাতন বাসিন্দাদের মতে আজ থেকে 50-60 বছর আগেও স্বচ্ছ জলের স্রোতস্বিনী নদী ছিল এই বুড়িগঙ্গা।
এখন নেই স্রোত, নেই স্বচ্ছ জল। পরিবেশবিদরা বলছেন এই নদীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে সরকারকে যেমন উদ্যোগী হতে হবে, সাধারণ মানুষকেও তেমনই হতে হবে সোচ্চার। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কেরানীগঞ্জের ইকুরিয়ায় পেশাদার গাড়ি চালকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি এবছরের সেরা তামাশা। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের মুখে দুর্নীতির অপবাদ, ভুক্তের মুখে রাম রাম। বিএনপির মুখে গণতন্ত্রের বুলি, বছরের সেরা তামাশা। তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বহু সেনা অফিসারের রক্তস্রোতের উপর দাঁড়িয়ে 4 বছর পেরিয়ে গেলেও এখনো বিচার শুরু হয়নি হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার অর্ধশতাধিক মামলার। 13 দফা দাবিতে 2013 সালের এই দিনে শাপলা চত্বরের সমাবেশে জড়ো হন হেফাজত নেতাকর্মীরা, কিন্তু নির্ধারিত সময়ে সমাবেশ শেষ না করে চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় হেফাজত নেতাকর্মীদের। সেই ঘটনায় বর্তমানে প্রক্রিয়াধীন 53টি মামলার মধ্যে মাত্র 4টির অভিযোগপত্র তৈরি হয়েছে। হেফাজত নেতারা এইসব মামলাগুলোকে মিথ্যা ও বানোয়াট আখ্যায়িত করলেও এর বিচার চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 2013 সালের 5 মে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতিক্রমে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে জড়ো হন বিপুল সংখ্যক হেফাজত কর্মী। মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে সন্ধ্যায় তাদের উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। কয়েক ঘণ্টা পুলিশ ও হেফাজত কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা মতিঝিল ও আশপাশের এলাকা। এ সময় আগুন ধরিয়ে দেওয়া হয় বহু দোকানপাট ও সরকারি ভবনেও। এসব ঘটনায় রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় কয়েক হাজার হেফাজত নেতা কর্মীকে আসামি করে পুলিশ 64টি মামলা করে। পুলিশের দেয়া তথ্যমতে ওই ঘটনায় বর্তমানে বিভিন্ন থানায় 53টি মামলা রয়েছে, যার মধ্যে অভিযোগ গঠন হয়েছে মাত্র 4টির। অধিকাংশ মামলাগুলোই এখন পর্যন্ত তদন্তাধীন। প্রচুর সংখ্যক মানুষের আগমন ঘটেছিল, তো সেই ক্ষেত্রে এই ঘটনাগুলোর সাথে কোন ঘটনাটি ঠিক কারা সংগঠিত করেছে সেটি নির্দিষ্টভাবে তথ্য সংগ্রহ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্টে ঘটনার দিন পুলিশের অভিযানে 61 জন হেফাজত কর্মী নিহতের কথা বলা হলেও পুলিশ জানায় ওই দিন রাজধানীতে 13 জন নিহত হন, কিন্তু নিহতের সংখ্যা নিয়ে কথা বলতে রাজি হননি হেফাজত নেতারা। তবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে অভিযোগ করে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। আমরা মনে করি ওই মামলাগুলি ছিল মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। এই মামলাগুলি সরকার আত্ম উপলব্ধি থেকেই অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এদিকে মতিঝিলে ওই দিন যারা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছিল তাদের খুঁজে বের করে বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা। যারাই সন্ত্রাসের সাথে যুক্ত থাক না কেন তাদের বিচার হোক, এটি আমরা চাই। সুতরাং আমরা আশা করব যে এই মামলাগুলোর চার্জশিট খুব সহসা হয়ে যাবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আর সে ঘটনা আজও ভুলতে পারেন না পুড়ে যাওয়া সেই দোকান মালিকরা। পশম দাঁড়ায় যায়, এখনো তো এটা আতঙ্ক এখনো সবার মনে কাজ করে। ঠিক সন্ধ্যা কিছুক্ষণ আগে, প্রায় 10 মিনিট আগে একদল লোক হেমলেট পরিধান করে এসে দোকানে একটা পারে একটু ম্যাচ ধরাই দিয়েছে। পুরো দোকানে এক এক করে সব দোকান ধরে গেলাম। 22টা দোকান আমাদের অগ্নিসংযোগ হয়েছে। এখানে মুসলমান হইবে যে কোরআনের উপরে যে যারা নাকি আক্রমণ করছে, যারা নাকি কোরআনকে ক্ষতিগ্রস্ত করছে, তারা কোন ধরনের মুসলমান হতে পারে? হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ইংল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। মুশফিকদের প্রতিপক্ষ সাসেক্স একাদশ, চোট কাটিয়ে ফিরছেন তামিম ইকবাল। একজন সন্তান জন্মদানে তাদের ভূমিকা অনস্বীকার্য। মা ও পরিবারের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। একসময় তারা পরিচিত ছিল ধাই ধাত্রী নামে। আধুনিক বিশ্বে এই ভূমিকা অনেক আগেই রূপ লাভ করেছে মিডওয়াইফারি বা ধাত্রী পেশায়। দেরিতে হলেও 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 2014 সাল থেকে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কার্যক্রম শুরু হয়েছে। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। গ্রামীণ জনপদে খুবই পরিচিত তিনি। নানাজন নানা নামে ডাকলেও তিনি মিডওয়াইফ বা ধাত্রী।
বাংলাদেশে তার মতো রেজিস্টার্ড মিডওয়াইফ আছেন 1700 জন, আর তাদের মধ্যে সরকারিভাবে পেশাগত দায়িত্ব পালন করছেন 1200 জন। তাদের এই দায়িত্বের পদ সবসময় শেষ হয় হয়তো কোনো কিশোরী, সন্তান সম্ভবা মা বা নবজাতকের বাড়িতে। বেশ দীর্ঘ সময় প্রাথমিক স্বাস্থ্য সেবায় কাজ করে আসছেন গাজী ইসমতারা। তাই প্রশ্ন ছিল নারীদের স্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন পরিবার ও সমাজ। প্রথম চাকরি নিয়েছি তখন তো গ্রামে বেশি ঢোকা যায় না, মা শাশুড়িরা অনেক রাগ করতো, এখন সেই জটিলতা কমে গেছে। নবদম্পতি থেকে শুরু করে মাতৃত্বকালীন ও পরবর্তী সেবার জন্য তাদেরকে যেতে হয় ঘরে ঘরে। নিয়মিত চেক আপ ও ছোট ছোট পরামর্শ আস্থা তৈরি করছে তাদের প্রতি। নর্মাল ডেলিভারি পুরোটাই শিখাই দিচ্ছে আমাদের, সমস্যা না থাকে নর্মাল ডেলিভারিতে সেটা আমাদের কমিউনিটি ক্লিনিকে করাতে পারি, বা আমি কমিউনিটি ক্লিনিকে যদি কাছে না হয়, দূরে হয়, একটু বাসায় যেও করাতে পারি। যদি ক্রিটিক্যাল হয় উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা রেফার করে দিতে পারি। সুস্থভাবে একটা ডেলিভারি করানো অনেক আনন্দের। নিরাপদ মাতৃত্ব সহ এ ধরনের নানা প্রাথমিক সেবা দোরগোড়ায় যারা পৌঁছে দেন তারা হচ্ছেন মিডওয়াইফারি বা ধাত্রীরা। এই ধাত্রীরা এখন মানধাত্তা আমলের নয়, তাদেরকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ এবং এই পেশায় আসছেন শিক্ষিত তরুণীরা। ধাপে ধাপে 3000 মিডওয়াইফ নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণার পর 2014-15 অর্থ বছর থেকে প্রতি বছর 600 করে নতুন পদে তৈরি হয়েছে। আর তাতে এখন পর্যন্ত 1800 পদের অনুমোদন পেয়েছে নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর। পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় রয়েছেন আরো 600 জন। তাই গ্রামগুলোতে এদের সেবা মাতৃত্বের জটিল মুহূর্তকে অনেকটাই সহজ করে দিয়েছে, যা হাসপাতাল না যাওয়ার গোড়ামি ও ভীতি কমিয়েছে। এখন তাই করে না, এখন খালি সার করে, এখন পারলাম না হাসপাতালে নিয়ে যাবো, বাচ্চা কিরকম রইলো না রইলো, আমি কিরকম রইলাম না রইলেন দেখে ঠিকঠাক করে তার মনে করে না এসে পারি। 2014 সাল থেকে দেশের 38টি নার্সিং ইনস্টিটিউট ও কলেজে 3 বছরের মিডওয়াইফ ইন ডিপ্লোমা চালু করেছে সরকার, যার সিট সংখ্যা ধাপে ধাপে বেড়ে বর্তমানে 985টিতে পৌঁছেছে। ডিপ্লোমা ইন নার্সিং এন্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফস দুটোই 3 বছরের কোর্স। একই জায়গায় পড়াশোনা করে তারপর তারা এই পেশায় আসছে, কাজে এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। মাতৃ ও শিশু মৃত্যু কমিয়ে আনতে মিডওয়াইফারি একটি সম্মানজনক পেশা হিসেবে সমাজে শীঘ্রই জায়গা করে নিবে, এমনটি আশা প্রকাশ করলেন তিনি। উৎসবমুখর পরিবেশে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির কার্যালয়ে সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। দুপুরে 1 ঘন্টা বিরতির পর আবার ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বিএফডিসি প্রাঙ্গণে তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছে। ভোট দেওয়ার পাশাপাশি তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদের বিপরীতে 3 প্যানেলে মোট প্রার্থী রয়েছেন 57 জন। এছাড়া 2 জন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। নির্বাচনে ভোটারের সংখ্যা 624 জন। এবারে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর। যারা বিজয়ী হবেন আগামী 2 বছর দায়িত্ব পালন করবেন তারা। যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে ইনুস এবং জসিম উদ্দিন নামে 2 কৃষকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার নিশ্চিন্তপুর ও বাইশা গ্রামে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় জমিতে চাষাবাদের জন্য হালের গরু নিয়ে বাড়ি থেকে বের হন নিশ্চিন্তপুর এলাকার ইনুস আলী। হঠাৎ দমকা হাওয়া ও ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে ইনুসের মৃত্যু হয়। অন্যদিকে নিজ ক্ষেতে শশা সংগ্রহের সময় বজ্রপাতে মৃত্যু হয় উপজেলার বাইশা গ্রামের তাজউদ্দিনের ছেলে জসিম উদ্দিনের। টাঙ্গাইলে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি রানাকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে এলেঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে নির্যাতিতা শিশু এখন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায় মঙ্গলবার সদর উপজেলার চাকতা এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় রানা নামে এক বখাটে 5ম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে একটি বাড়িতে ধরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শিশুটির বাবা বাদী হয়ে রানাকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। এই ঘটনায় উপযুক্ত বিচার দাবি করছে এলাকাবাসী। গেটের সামনে যখন গেছি এই সময় মুখ আটকে ধরছে, এমনি করে মুখ আটকে ধরছে, গলার মধ্যে টিভিতে ধরছে।
আমি ওর ফাঁসি চাই। ইনজুরিটা বেশ বড় ধরনের ইনজুরি এবং সেই অবস্থায় আমরা সঙ্গে সঙ্গে তাকে ওটিতে ঢুকাই এবং ওটিতে ঢোকার পরে 2 ব্যাগ ব্লাড আমরা তাকে দেই এবং সেই ইনজুরিটা আমরা রিপেয়ার করে দেই। রানা নামক জনৈক ব্যক্তিকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়। এই সংক্রান্তে আমাদের থানায় একটা মামলা হয়েছে। তো এখনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং তদন্তকারী অফিসার গ্রেপ্তারের জন্য তৎপর আছে। শরীয়তপুরে কিশোর রনিকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। সকালে নড়িয়া সড়কের ভোজেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন তারা। এক পর্যায়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। একসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। বুধবার দুপুরে কীর্তিনাশা নদী থেকে রনি ব্যাপারীর লাশ উদ্ধার করা হয়। পরে তার বাবা ইলিয়াস ব্যাপারী বাদী হয়ে নড়িয়া থানায় মামলা দায়ের করেন। দেশের বাইরের খবর। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিকল্প স্বাস্থ্যনীতি পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়েছে। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে 217-213 ভোটে বিলটি পাশ হয়। তবে বিলটির পক্ষে ডেমোক্র্যাটিক পার্টির কোনো ভোট পড়েনি। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত এটাই ট্রাম্পের সবচেয়ে বড় সাফল্য। এখন এটি বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। নতুন বিলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের জনপ্রিয় স্বাস্থ্যনীতি ওবামা কেয়ারের বড় অংশ বাতিল করা হয়েছে। সেই অংশে রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্য বীমা প্রতিস্থাপিত করা হয়েছে। এই বিল পাশের ফলে ওবামা কেয়ারের মৃত্যু হয়েছে উল্লেখ করে রিপাবলিকানরা উল্লাস প্রকাশ করলেও বিলটি সিনেটে টিকবে না বলে জানিয়ে দিয়েছে ডেমোক্র্যাট নেতারা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাওয়ার আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তামিম মুশফিকদের প্রতিপক্ষ সাসেক্স একাদশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। চোটের কারণে ডিউক অফ নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেনি তামিম ইকবাল। তবে গতকাল নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন এই ওপেনার। সাসেক্স একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরি ফিট তামিম। যদিও মাশরাফি সাকিব ও মোস্তাফিজকে পাবে না বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে স্থানীয় ব্রাইটন কলেজ মাঠে 3 ঘন্টা অনুশীলন করেছেন সাব্বির মিরাজরা। এর আগে গেল সোমবার ডিউক অফ নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যদিও সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শেষে আগামী রোববার আয়ারল্যান্ডে যাবেন বাংলাদেশ দল। 12ই মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ইউরোপা লিগের খবর। ফাইনালের মঞ্চটা আর মাত্র 1 ম্যাচ দূরে ম্যানচেস্টার ইউনাইটেডের। সেমিফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোকে 1-0 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। একমাত্র গোলটি করেছেন মার্কাস র্যাশফোর্ড। যদিও ম্যাচের 11 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিক সেল্টা ভিগো। রজারের ক্রস থেকে ওয়েসের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। 9 মিনিট পর দারুণ এক আক্রমণ চালায় ম্যানচেস্টার ইউনাইটেড। ডি বক্সের বাইরে থেকে র্যাশফোর্ডের নেওয়া শট দক্ষতার সঙ্গে প্রতিহত করে সেল্টার গোলরক্ষক। 35 মিনিটে আবারও গোলরক্ষক নৈপুণ্য রক্ষা পায় স্বাগতিকরা। এবার গোল বঞ্চিত হন মাক্তারিয়ান। 59 মিনিটে ইউনাইটেডের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন গোলরক্ষক সার্জিও রোমেরো। এর 8 মিনিট পরই ঝলক দেখান র্যাশফোর্ড। চোখ ধাঁধানো ফ্রি কিক থেকে ইংলিশ জায়ান্টদের হয়ে জয়সূচক গোল করেন 19 বছর বয়সী এই ফরওয়ার্ড। কোয়ার্টার ফাইনালে যোগ হওয়া সময়ে নাটকীয় গোলে রেড ডেভিলদের জয় এনে দিয়েছেন র্যাশফোর্ড। বৃহস্পতিবার ফিরতি লেগে ঘরের মাঠে নামবে মরিনহোর দল স্টকহোমে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 24 মে। দ্বিতীয় লেগে বাধা পেরিয়ে গেল ফাইনালের ইউনাইটেডের প্রতিপক্ষ হবে আয়াক্স অথবা লিও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষার মান উন্নয়ন এবং উত্তরপত্রের নম্বর বৈষম্য নিরসনে মডেল উত্তর পদ্ধতিতে শতভাগ সাফল্য অর্জন সম্ভব। অভিমত শিক্ষাবিদদের। শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ এবং নজরদারির তাগিদ। 4 বছরেও শুরু হয়নি হেফাজতে ইসলামকে সমাবেশে কেন্দ্র করে সহিংসতার অর্ধশতাধিক মামলার বিচার। এখনও শেষ হয়নি অধিকাংশ মামলার তদন্ত। লাগামহীন দূষণে বিপন্ন হতে চলেছে বুড়িগঙ্গা নদীর অস্তিত্ব। হাজারীবাগের ট্যানারি বন্ধ হলেও দূষণের অন্য উৎস রোধে নেই কার্যকর উদ্যোগ। তৎপর হওয়ার তাগিদ পরিবেশবিদদের। কাল কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরকে কেন্দ্র করে জেলায় 7 রব। নিরাপত্তা ব্যবস্থা জোরদার।
এবং দীর্ঘদিন পরে চাঁদপুরে 58 জন অসহায় মুক্তিযোদ্ধা খুঁজে পেলেন আপন ঠিকানা, সরকারি অর্থায়নে আধুনিক সুবিধা সম্বলিত বাসস্থান হস্তান্তর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক এবং রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।